জয় হিন্দ স্টুডেন্টস, তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন 48 তে স্বাগতম। আজকে তোমাদের ভৌতবিজ্ঞান ক্লাস হবে। আজকে আমি শুরু করব পরিবেশের জন্য ভাবনা। তো আমি তোমাদের রাহুল স্যার। চলো আজকে শুরু করছি পরিবেশের জন্য ভাবনা। তো আমরা পরিবেশের জন্য ভাববো কেন? কি দরকার আমাদের পরিবেশের জন্য ভাবা? দরকার আছে, হ্যাঁ অনেক দরকার আছে পরিবেশের জন্য ভাবা। কারণ এই পরিবেশ যদি না থাকে পৃথিবীতে মানুষের অস্তিত্বই থাকবে না, যদি এই পরিবেশটা যদি না থাকে। তো পরিবেশ সম্পর্কে আমরা যতই বলবো ততই কম পড়ে যাবে। তো এই পরিবেশ বলতে কি? পরিবেশ বলতে পরিবেশে কি কি থাকে? সজীব উপাদানও থাকে, জড় উপাদানও থাকে। সজীব উপাদানও থাকে, জড় উপাদানও থাকে। তাহলে সজীব উপাদান কোনগুলো? তাহলে সজীব উপাদান কোনগুলো? গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখি, মানুষ, এগুলো সব কি সজীব? সজীব উপাদান। সজীব মানে যাদের কি আছে? জীবন আছে। যাদের কি আছে? জীবন আছে। এগুলো কি তৈরি হয়? পরিবেশ তৈরি হয়। আর জড় উপাদান কোনগুলো? জল, মাটি, বায়ু, এগুলো সব কি? এগুলো হচ্ছে জড় পদার্থ বা জড় উপাদান। তাহলে পৃথিবীর কি সমগ্র জীবজগতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? আমাদের পৃথিবীর সমগ্র জীবজগতের মধ্যে বুদ্ধিমান প্রাণী কে? মানুষ। সমগ্র পৃথিবীতে বুদ্ধিমান কে? মানুষ। মানুষ হচ্ছে বুদ্ধিমান প্রাণী। তো আমাদের এই যত সজীব উপাদান আছে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য কি পরিবেশের জন্য ভাবতে হবে। এই পরিবেশের জন্য ভাববো আমরা কি করে? পরিবেশের জন্য কি করে ভাববো? দূষণ প্রতিকার করে। যে দূষণ আমরা ছড়াচ্ছি সেগুলো কি করতে হবে? প্রতিকার করতে হবে। গাছপালা কাটা বন্ধ করতে হবে। এগুলো থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো, পরিবেশকে ধ্বংস হওয়ার থেকে রক্ষা করতে পারবো। এই পরিবেশে আমাদের অনেক কিছুই আছে। এই পরিবেশে অনেক কিছুই আছে। তা থেকে আমরা কি পড়বো আজকে? বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডলের গঠন। এই পরিবেশে আমাদের কি আছে? বায়ুমণ্ডল আছে, জল আছে, মাটি আছে। তা আমরা প্রথমে কি করব? বায়ুমণ্ডলের গঠন। তাহলে বায়ুমণ্ডলের গঠন কি? বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল কি? তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে, আমাদের এই ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার? কয়েক হাজার কিলোমিটার, প্রায় কত? 10,000 কিলোমিটার। প্রায় 10,000 কিমি পর্যন্ত কি বিস্তৃত? আমাদের এখানে কি আছে? একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ দিয়ে আমাদের কি পৃথিবীটা ঘেরা আছে। পৃথিবীটা কি আছে? ঘেরা আছে। অদৃশ্য আবরণটাকে কি বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। তাহলে অদৃশ্য গ্যাসীয় আবরণটাকে কি বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। এই বায়ুমণ্ডলে অনেকগুলো উপাদান পাওয়া যায়। বায়ুমণ্ডলে কি পাওয়া যায়? অনেকগুলো উপাদান পাওয়া যায়। কি কি পাওয়া যায়? নাইট্রোজেন পাওয়া যায়, নাইট্রোজেন পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তারপরে কতগুলো কি নিষ্ক্রিয় গ্যাসও পাওয়া যায়। কতগুলো নিষ্ক্রিয় গ্যাসও পাওয়া যায়, যেমন নিয়ন, আর্গন, হিলিয়াম, এসব কি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়। তো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন। কোন গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন। তাহলে বায়ুমণ্ডলে সবচেয়ে কোন গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন। কত কত? 78.08%। এত পার্সেন্ট কি পাওয়া যায় বায়ুমণ্ডলে? নাইট্রোজেন পাওয়া যায়। তাহলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন। তারপরে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? তারপরে কি পাওয়া যায়? অক্সিজেন। অক্সিজেন কত? 0.98 বা 0.9। এত পার্সেন্ট কি পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যায়। তাহলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, তারপরে পাওয়া যায় অক্সিজেন। তারপর আসছে কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের পরিমাণ কত? কার্বন ডাই অক্সাইডের বায়ুমণ্ডলের পরিমাণ হচ্ছে 0.03 এত পার্সেন্ট। 0.03 এত পার্সেন্ট। তাহলে আমাদের কি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব কম। কিন্তু যদি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে? বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যাবে। বায়ুমণ্ডল কি হবে? উত্তপ্ত হয়ে যাবে। বায়ুমণ্ডল আরো উত্তপ্ত হবে, তো পৃথিবীর তখন গড় তাপমাত্রা কি আরো বৃদ্ধি পাবে। তাহলে এই বায়ুমণ্ডলকে আমরা অনেক রকম ভাবে ভাগ করতে পারি। কি হিসাবে? উষ্ণতার তারতম্য হিসাবে। উষ্ণতার তারতম্য হিসাবে বায়ুমণ্ডলকে আমি অনেকগুলো শ্রেণী বিভাগে ভাগ করতে পারি।
উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে আমি কি অনেক ভাগে ভাগ করতে পারি। তাহলে উষ্ণতার ভিত্তিতে কত প্রকার আছে? উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের কটি ভাগ? 5টি। কটি? 5টি। তাহলে কি কি ওইগুলো আমাকে জানতে হবে। তাহলে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে ভাগ করতে হয়। তাহলে কি কি সেগুলো আমাকে জানতে হবে, জানবো আমরা। এক নম্বর হচ্ছে এক নম্বর কি? ট্রপোস্ফিয়ার। এক নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এক নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার। 3 নম্বর কি? মেসোস্ফিয়ার। 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার। 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার। 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলকে আমরা উষ্ণতা তারতম্য অনুসারে কটি ভাগে ভাগ করতে পারি? 5টি ভাগে। কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আর একটা স্তর আছে যেটাকে আমরা কি বলি? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। আরেকটা কি স্তর আছে? ম্যাগনেটোস্ফিয়ার। এটা সচরাচর কোন কোন বই ম্যাগনেটোস্ফিয়ারকে কি শেষতম স্তর ধরা হয়, কোন কোন বই এক্সোস্ফিয়ারকে শেষ স্তর ধরা হয়। এই এক্সোস্ফিয়ারের মধ্যে ম্যাগনেটোস্ফিয়ারকে ধরে নেওয়া হয়। চলো এক এক করে আমরা জানবো কোন স্তর কত দূর থেকে বিস্তৃত, কোন স্তরে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা কমবে বাড়বে, তাহলে উচ্চতা বৃদ্ধি পেলে চাপ কমবে না বাড়বে, এগুলো আমাকে জানতে হবে। তাহলে প্রথমে কি আসছে? ট্রপোস্ফিয়ার। প্রথমে আসছে ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার হচ্ছে কি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এটা ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার? ভূপৃষ্ঠ থেকে 18 কিমি পর্যন্ত কি এই স্তর বিস্তৃত। কত কিলোমিটার? 18। কোন কোন বই 16 পাবে। ভূপৃষ্ঠ থেকে 18 কিমি পর্যন্ত কি এই স্তর বিস্তৃত। তাহলে এই স্তরে আমি যত উপরে যাব, এই ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ আছে, এখানে ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার? 16 বা 18। কোনো বই 16 আছে, কোনো কোনো বই 18। তো ধরো নাও 16ই ধরো। তো ভূপৃষ্ঠ থেকে কত 16 কিলোমিটার পর্যন্ত যত আমি উপরের দিকে যাব তত কি হবে? উষ্ণতা কমবে। তত কি হবে? উষ্ণতা কমবে। আর যত আমি উপরের দিকে যাব বায়ুর চাপ কি হবে? বায়ুর চাপও কি হবে? কমবে। তাহলে আমি যত উপরের দিকে যাব বায়ুর চাপ কমবে, আর ট্রপোস্ফিয়ারের আমি যত উপরের দিকে যাব উষ্ণতা কি হবে? কমবে। কততে? প্রত্যেক 1000 মিটারে কত করে কমবে? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমবে। তাহলে প্রত্যেক 1000 মিটার উচ্চতা কি হবে আমার? উষ্ণতা কত? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমবে। তাহলে এই স্তরের প্রধান উপাদানগুলি কি কি? এই স্তরের প্রধান উপাদানগুলি কি কি? প্রধান উপাদান কি কি? এই স্তরের প্রধান উপাদানগুলি কি কি? কি কি? একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন তো থাকবেই। তারপরে কি? নাইট্রোজেন। তারপরে তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে কি থাকতে পারে? আর কার্বন ডাই অক্সাইড। কারণ এখানে কি আছে? আমাদের গাছপালা আছে, সবই আছে এই স্তরেই। এই স্তরে কি হয়? এই স্তরে তোমার কি হয়? এই স্তরে ঝড় বৃষ্টি সৃষ্টি হয়। এই স্তরে কি হয়? ঝড় বৃষ্টি যত সব কি আছে প্রাকৃতিক দুর্যোগ এই ট্রপোস্ফিয়ার স্তরে সৃষ্টি হয়। তাই কি ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুদ্র মণ্ডলও বলা হয়।
কেন ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? কারণ এই স্তরে কি সৃষ্টি হয়? ঝড় বৃষ্টি, আবহাওয়ার গন্ডগোল এই স্তরে সৃষ্টি হয়, তাই ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? যত প্রাকৃতিক ঘটনা আছে এই স্তরে সৃষ্টি হয়, তাই ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল বলা হয়। বোঝা গেল? 2 নম্বর হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর কোথা থেকে কোথা পর্যন্ত? আমরা আগের দিন আমরা কি পড়েছিলাম? ট্রপোস্ফিয়ার স্তর কত থেকে কত? 0 থেকে 18 কিমি বা 18 কিমি ধরো। 0 থেকে 18 কিমি হচ্ছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 18 কিমি পর্যন্ত কি ট্রপোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কত থেকে হবে? 18 থেকে 48। 18 থেকে কত? 48 কিমি পর্যন্ত কি স্ট্র্যাটোস্ফিয়ার স্তর আছে। 18 থেকে 48 কিমি পর্যন্ত। তো এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর এর ব্যাপারে জানবো আমরা, যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর কি। তো কি বললাম? স্ট্র্যাটোস্ফিয়ার স্তর হচ্ছে 18 থেকে 48 কিমি পর্যন্ত কি এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর অবস্থান করে। এই স্তরে কি কোনো জলীয় বাষ্প, ধূলিকণা না থাকায় এই স্তরে ঝড় বৃষ্টি কিছু হয় না। জলীয় বাষ্প না থাকায় বা ধূলিকণা না থাকায় এখানে কি কোনো ঝড় বৃষ্টি হয় না, তাই এই স্তরকে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। কি মণ্ডল? শান্ত মণ্ডল বলা হয়। এটা পরীক্ষাতে পড়ে। কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? কোন স্তরকে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। আর কোন স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়? তখন হবে ট্রপোস্ফিয়ার। তখন কি হবে? ট্রপোস্ফিয়ার স্তরকে কি বলা হয়? ক্ষুদ্র মণ্ডল বলা হয়। কেন বলা হয়? ওটা বলেছিলাম। কেন বলা হয়? কারণ ট্রপোস্ফিয়ার স্তরে কি আছে? ধূলিকণা ও জলীয় বাষ্প থাকার কারণে এখানে মেঘ, ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। তার জন্য এখানে কি কোনো যানবাহন চলাচল করতে পারে না। যানবাহন বলতে এরোপ্লেন, জেট প্লেন কিছু এখানে চলাচল করতে পারে না, তাই ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল বলা হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্তমণ্ডল। এখানে কি ঝড় বৃষ্টি হয় না বলে কি এই স্তরে জেট প্লেন চলাচল করে। এই স্তরে কি করে? জেট প্লেন চলাচল করে। কেন? কারণ এখানে কি কোনো ঝড় বৃষ্টি হয় না, তার জন্য ওয়েদারটা ভালো থাকে, এর কারণে এখানে জেট প্লেন চলাচল করে। তাহলে এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে কি হবে? এই স্তরে যত উপরের দিকে যাব তত কি হবে? উষ্ণতা কমবে না বাড়বে? এই স্তরের যত উপরের দিকে যাব তত উষ্ণতা বাড়বে। কি হবে? বাড়বে। ট্রপোস্ফিয়ার স্তরে কি হচ্ছিল? কম ছিল। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি হয়? উষ্ণতা বাড়ে। আর বায়ু চাপ কি হবে? চাপ সর্বদা কি হবে? কমবে। যত আমি উপরের দিকে যাব চাপ কি হবে? কমবে। বোঝা গেল? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর কি। আর তারপরে কি আসছে? তারপরে এই স্তরে কি আছে? এই স্তরে আমাদের কি ওজোন স্তর আছে। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি আছে? ওজোন স্তর। প্রায় 35 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি কি এই ওজোন স্তর অবস্থিত। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কত? 18 থেকে 48, মানে এই 35 বা 40 কিলোমিটার কাছাকাছি কি আছে? 35 না, 30 থেকে 35 ধরো, 30 থেকে 35 কিলোমিটারের আশেপাশে এই ওজোন স্তরটা আছে। তাহলে ওজোন স্তর মানে কি? ওজোন স্তরটা কি? ওজোন স্তর হচ্ছে আমাদের কি বলা হয়? সৌরপর্দা বলা হয়। ওজোন স্তরকে কি বলা হয়? আমাদের প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। কেন বলা হয়? কারণ এই ওজোন স্তর কি করছে? আমাদের সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে আমাদের পৃথিবীকে রক্ষা করছে। যদি এই ওজোন স্তরটা যদি না থাকতো, এই ওজোন স্তরটা যদি না থাকতো তাহলে কি হতো? আমাদের পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে ভেদ করে অতিবেগুনি রশ্মি আমাদের মানুষের ত্বকের উপরে এসে পড়তো, যার ফলে কি হতো? যার ফলে মানুষের ত্বকগুলো পুড়ে যেত, এবং পুড়ে যাওয়ার ফলে সেখানে কি ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যেত। তার জন্য ওজোন স্তরকে কি বলা হয়? প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এই কারণে এই ওজোন স্তরটা কি রক্ষা করা আমাদের খুবই দরকার। এই ওজোনের সংকেত কি? O3। তো O3 কি করে এলো? দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে, মানে একটা অক্সিজেন অণু তৈরি করে এবং একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কি তৈরি করেছে? ওজোন তৈরি করেছে। এই ওজোন স্তর কি আমাদের
যদি এই ওজোন স্তরে আমাদের একটার কারণে ক্ষতিগ্রস্ত হয়, যেটা হচ্ছে সিএফসি গ্যাস, এই সিএফসি গ্যাসের কারণে ওজোন স্তরটা ধীরে ধীরে কি হচ্ছে, ক্ষতিকর ক্ষতিকর হচ্ছে। কিন্তু এখন এই সিএফসি ব্যবহার খুব কম করা হয়, করা না বরাবর করা হয়, মানে করা হয়ই না। যখন এই ওজোন স্তরটা বৈজ্ঞানিকরা দেখলো যে সিএফসি গ্যাসের ফলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যা তার ফলে কি হলো, পৃথিবীর যত দেশগুলো আছে তারা একটা ট্রিটি সাইন করেছিল, যেখানে কি বলা হয়েছিল যে সিএফসি গ্যাস আর ব্যবহার করব না, যার ফলে এই সিএফসি গ্যাসের ব্যবহারটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন ফ্রিজে বেশিরভাগ কি অন্যান্য গ্যাস ব্যবহার করা হয়, যেমন R32, নাম শুনেছো R32 রেফ্রিজারেন্ট, এগুলো ব্যবহার করা হয়, কিন্তু সিএফসি এখন ব্যবহার করা হয় না। তাহলে বোঝা গেল, তাহলে এই ওজোন স্তরের কোথায় আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরটা আছে, যেটাকে আমরা কি বলি, অন্য ভাষায় ওজোনোস্ফিয়ারও বলি, ওজোনোস্ফিয়ারও বলি। বোঝা গেল। তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদানগুলি কি 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 থাকতে পারে, এখানে নাইট্রোজেন, অক্সিজেন আর O3, ওজোন। কেন স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আমরা ওজোন পাচ্ছি, তার জন্য এখানে ওজোন স্তর, ওজোনের গ্যাসটা আছে। বোঝা গেল। তারপর 3 নম্বর কি আসছে, 3 নম্বর আসছে মেসোস্ফিয়ার। 3 নম্বরে কি আসছে, মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার, আমরা মেসোস্ফিয়ারটা পড়বো। তিন নম্বরে কি আসছে, মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার স্তর কত থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মেসোস্ফিয়ার স্তর হচ্ছে 18 কত বলেছিলাম, স্ট্র্যাটোস্ফিয়ার 48, 48 থেকে কত, 48 থেকে 85, 48 থেকে 85 বা কোনো কোনো 90 পাবে। তাহলে 48 থেকে কত 85 কিমি পর্যন্ত কি এই মেসোস্ফিয়ার স্তর অবস্থান করে। তাহলে এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে কি হবে, উষ্ণতা কমবে না বাড়বে, উষ্ণতা কমবে। যত আমি এই মেসোস্ফিয়ার স্তরের উপরের দিকে যাব, মেসোস্ফিয়ার স্তরে, তত কি হবে, উষ্ণতা কমবে। তার জন্য এই মেসোস্ফিয়ার স্তরকে কি বলা হয়, সবচেয়ে ঠান্ডা স্তরও বলা হয়। কত ডিগ্রি পর্যন্ত যেতে পারে এটা, -100°C, এত উষ্ণতা পর্যন্ত যেতে পারে, তার জন্য এটাকে কি বলা হয়, ঠান্ডা স্তরও বলা হয়। বোঝা গেল, ঠান্ডা স্তর বা শীতলতম স্তর বলা হয়। এই মেসোস্ফিয়ার স্তরে কি হয়, এই মেসোস্ফিয়ার স্তরটা আছে বলে আমাদের পৃথিবীটা কি উল্কাপিণ্ড থেকে রক্ষা হয়ে আছে। যখন উল্কাপিণ্ড হয় তখন কি হয়, এই মেসোস্ফিয়ার স্তরে যখনই উল্কাপিণ্ডগুলো এসে পড়ে, তখন এখানকার ঘর্ষণে সেই উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়, এবং সেই উল্কাপিণ্ড পুড়ে ছাই হওয়ার ফলে পৃথিবীতে এসে পড়তে পারে না। বুঝা গেল। এটা বুঝতে পারলে মেসোস্ফিয়ার স্তর তাহলে কি, কত কত থেকে কত, 48 থেকে 85 কিমি পর্যন্ত মেসোস্ফিয়ার স্তর বিস্তৃত। এবং এই স্তরে কি, এই স্তরকে শীতলতম স্তরও বলা হয়। কেন, এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, উষ্ণতা কমতে থাকে, উষ্ণতা কি হয়, কমতে থাকে, যার ফলে এর এর উষ্ণতা কত পর্যন্ত যায়, -100°C পর্যন্ত যায়। আর এই স্তরের কারণে কি মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। বুঝা গেল। তাহলে এই মেসোস্ফিয়ার আর আগে কি ছিল, স্ট্র্যাটোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে কি আছে, একটা স্তর আছে যেটাকে আমরা বলি কি, স্ট্র্যাটোপোজ। কি বলা হয়, স্ট্র্যাটোপোজ। এই স্ট্র্যাটোপোজ কি করছে, মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারকে কি করছে, যুক্ত করছে, সংযুক্ত করছে, ওইটাই সংযুক্ত করছে। বাস। 4 নম্বর কি আসছে, 4 নম্বর আসছে আমাদের থার্মোস্ফিয়ার। কি আসছে, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার স্তর কত থেকে কত, আমাদের মেসোস্ফিয়ার স্তর কত কততে শেষ হলো, 85। থার্মোস্ফিয়ার স্তর হচ্ছে 85 থেকে কত কিমি, 500 কিমি। কত কিমি, 500 কিমি। তাহলে 85 থেকে 500 কিমি পর্যন্ত কোন স্তর আছে, আমাদের থার্মোস্ফিয়ার স্তর আছে। এই থার্মোস্ফিয়ার স্তরে আরেকটা স্তর আছে যেটাকে আমরা কি বলি, আইনোস্ফিয়ার। কি বলা হয়, আইনোস্ফিয়ার।
কি বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয়, এই থার্মোস্ফিয়ার স্তরের অন্তর্গত। কেন সেটাকে আয়নোস্ফিয়ার বলা হয়, কারণ এইখানকার অণুগুলো কি আয়নিত অবস্থায় থাকে, তার জন্য এটাকে বলা হয় আয়নোস্ফিয়ার বলা হয়। এখানে যে সব অণুগুলো থাকে সেগুলো কি হয়, গ্যাসের অণুগুলো সব আয়নিত অবস্থায় থাকে, তার জন্য এই স্তরকে কি বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয়। এই থার্মোস্ফিয়ার স্তরে কি হয়, রেডিওর বেতার তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে এই থার্মোস্ফিয়ার স্তরের প্রভাবে। আর এই স্তরে কি দেখা যায়, এই স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। এই স্তরে কি দেখতে পাওয়া যায়, মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। তাহলে থার্মোস্ফিয়ার স্তর কি, 85 থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তর। এই স্তরে কি, এই স্তরে একটা স্তর আছে যেটাকে আমরা বলি আয়নোস্ফিয়ার, এই স্তরের অন্তর্গত। এটাকেই আবার কেউ কেউ এই থার্মোস্ফিয়ার স্তরকেও কি বলা হয়, আয়নোস্ফিয়ার স্তরও বলে। এই থার্মোস্ফিয়ার স্তরকেও কি বলা হয়, আয়নোস্ফিয়ার স্তরও বলা হয়। কেন, কারণ এই থার্মোস্ফিয়ার স্তরে কি হয়, রেডিওর বেতার তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে যায়। এবং এই স্তরে কি, এই স্তরে আমাদের যে মহাকাশ স্টেশন গুলো আছে এই স্তরে অবস্থান করে, এই স্তরে আমাদের যে মহাকাশ স্টেশন গুলো আছে এই স্তরে অবস্থান করে। বোঝা গেল, তাহলে থার্মোস্ফিয়ার স্তর কি বোঝা গেল। এবং কি এই স্তরের উষ্ণতা হয় সর্বাধিক। কেন উষ্ণতা সর্বাধিক হয়, কেন হয়, কারণ এই স্তরে কি হয়, মহাকাশ থেকে আগত কসমিক রে এই স্তরকে কি করে, উত্তপ্ত করে দেয়। কসমিক রে বলো, তারপরে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বলো, এই স্তরকে কি হচ্ছে, উত্তপ্ত করছে, যার কারণে এর উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। উষ্ণতা কি হয়, বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে কি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে না কমবে, বৃদ্ধি পাবে। উষ্ণতা কি হবে, বৃদ্ধি পাবে। এবং চাপ, চাপ কি হবে, কমবে, চাপ কি হবে, কমে যাবে। আর এই স্তরে কি দেখা যায়, আমাদের মেরুজ্যোতি দেখা যায়। কি দেখা যায়, মেরুজ্যোতি দেখা যায়। এই থার্মোস্ফিয়ার স্তরে কি দেখা যায়, আমাদের মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। বোঝা গেল। তারপরে আসছে কি, তারপরে আসছে থার্মোস্ফিয়ার পরে কি আছে, এক্সোস্ফিয়ার। কি আছে, এক্সোস্ফিয়ার। এটাই হচ্ছে সবচেয়ে শেষ স্তর, এটাকে সবচেয়ে শেষ স্তর ধরা হয়। কিন্তু এরপরে আরেকটা স্তর তোমরা নাম শুনে থেকেছো বোধহয়, ম্যাগনেটোস্ফিয়ার, যেটাকে শেষ স্তরও বলা হয়। ম্যাগনেটোস্ফিয়ারকে কি শেষতম স্তরও বলা হয়, কিন্তু কোনো কোনো বইয়ে এটাকেই শেষ স্তর ধরা হয়। তো এক্সোস্ফিয়ার স্তর কত থেকে কত পর্যন্ত আছে, 500 থেকে কত কিমি পর্যন্ত, 10,000 কিমি পর্যন্ত কি আছে, এই এক্সোস্ফিয়ার স্তর অবস্থান করে। তাহলে 500 থেকে 10,000 কিমি পর্যন্ত এই এক্সোস্ফিয়ার স্তর অবস্থান করে। এটাই হচ্ছে সবচেয়ে উচ্চতর স্তর, সবচেয়ে উঁচু স্তর হচ্ছে এই এক্সোস্ফিয়ার। এবং এইখানে এই স্তরে কি, এই স্তরে আমাদের যেই স্যাটেলাইট গুলো আছে, সেই কৃত্রিম স্যাটেলাইট গুলো এই স্তরে কি করে অবস্থান করে, এই এক্সোস্ফিয়ার স্তরে অবস্থান করে। এই স্তরের উষ্ণতা কি, এই স্তরের উষ্ণতা অনেক বেশি, এই স্তরের উষ্ণতা কি অনেক বেশি। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, উষ্ণতা বৃদ্ধি পেয়ে থাকে। এবং এই স্তরে কি, এই স্তরে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্যটা অনেক বেশি। এই স্তরে কি হাইড্রোজেন আর হিলিয়ামের প্রাধান্যটা অনেক বেশি। তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ করা হলো। এবার দেখো এরপরে কি আসছে, বায়ুর পরিচলন স্রোত। বায়ুর পরিচলন স্রোত কি, বায়ুর পরিচলন স্রোত। বায়ুর পরিচলন স্রোত কি, যখন সূর্যের তাপে যখন ভূপৃষ্ঠ সংলগ্ন, ভূপৃষ্ঠ ধরো এই আশেপাশে কোনো বায়ু আছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু কি হয়, উত্তপ্ত হয়। বায়ু উত্তপ্ত, যখনই বায়ু উত্তপ্ত হবে, উত্তপ্ত হওয়ার ফলে সেটা কি হবে, প্রসারিত হওয়ার চেষ্টা করবে, তার আয়তন কি হবে, প্রসারিত হওয়ার চেষ্টা করবে। এবং সেটা কি হবে, হালকা হয়ে যাবে। হালকা হওয়ার ফলে কি হবে, সেই বায়ুটা উপরের দিকে উঠে যাবে। যেই বায়ু হালকা হয় সেই বায়ু কি চাইবে, সেটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে। এবং সেখানে কি সৃষ্টি করবে, নিম্নচাপের সৃষ্টি করবে। হালকা বায়ু কি সৃষ্টি করে, নিম্নচাপের সৃষ্টি করে। এবং সেই নিম্নচাপের সৃষ্টিযুক্ত অঞ্চলে কি বায়ুর চাপ কি হয়, কমে যায়। যখনই নিম্নচাপ সৃষ্টি হবে সেখানে বায়ুর চাপটা কি হবে, কমে যাবে, নিম্নচাপ
মানে চাপটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এর ফলে যখন কোনো শীতল বায়ু কি করবে, সেই নিম্নচাপযুক্ত অঞ্চলে আসার, ধাবমান হয়ে আসার চেষ্টা করবে, মানে সেটা পূরণ করার চেষ্টা করবে। কেন শীতল বায়ু কি হয়, উচ্চচাপযুক্ত হয়। উচ্চচাপযুক্ত হওয়ার কারণে এখানে ধরো বায়ুগুলো কি আছে, উত্তপ্ত অবস্থায় আছে। শীতল বায়ু কি চাইবে, সেগুলো এখানে এসে ভরাট হওয়ার চেষ্টা করবে, কারণ শীতল বায়ু কি হয়, উচ্চচাপযুক্ত হয়ে থাকে। এই প্রক্রিয়ার নামই হচ্ছে বায়ুর পরিচলন। তাহলে এই প্রক্রিয়াটার নামই হচ্ছে বায়ুর পরিচলন। তাহলে বায়ুর পরিচলন কি, যখন সূর্যের তাপের ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন কোনো বায়ু, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু যখন উত্তপ্ত হবে, ওই উত্তপ্ত হওয়ার ফলে সেগুলো কি আয়তন, তারায়তন প্রসারিত হওয়ার চেষ্টা করবে, এবং সেটা কি হবে, উপরের দিকে ওঠার চেষ্টা করবে, এবং সেটা চাপটা কি হবে, কমে যাবে। কেন উষ্ণ বায়ুর চাপ কি হয়, কমে যায়। তখন অন্য অঞ্চলের বেশি চাপযুক্ত, অন্য অঞ্চলের বেশি চাপযুক্ত শীতল বায়ু সেই অঞ্চলটাকে পূরণ করার জন্য ধাবমান হয়ে আসবে। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় বায়ুর পরিচলন। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় বায়ুর পরিচলন। বোঝা গেল? তাহলে বায়ুর পরিচলন, পরিচলন কি, এবার বায়ুর পরিচলন, এটা হলো বায়ুর পরিচলন। তাহলে বায়ুর পরিচলন স্রোত কি, এই বায়ুর পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে যখন বায়ুর প্রবাহমান ঘটবে, এই বায়ুর পরিচলন এর মাধ্যমে যখন বায়ুর কি প্রবাহমান ঘটবে, বায়ুর কি হবে, প্রবাহমানতার সৃষ্টি হবে, আসা যাওয়া করবে, এই গেল এলো, গেল এলো, তখন সেটাকে কি বলবো, বায়ুর পরিচলন স্রোত। তাহলে বায়ুর পরিচলন স্রোত কি, বায়ু পরিচলন স্রোত, তাহলে কি বললাম, যখন বায়ুর পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে যখন বায়ুর কি হবে, প্রবাহ মাত্রার সৃষ্টি হবে, তখন সেটা কি বলবো আমরা, বায়ুর পরিচলন স্রোত। বোঝা গেল? তাহলে বায়ুর পরিচলন স্রোত কি, তাহলে বায়ু প্রবাহ কি, তাহলে বায়ু প্রবাহ কি, এটা বললো বায়ুর পরিচলন। তাহলে বায়ু প্রবাহ কি, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, তো বায়ু প্রবাহ কি, প্রশ্ন আসতে এবার, বায়ু প্রবাহ কি, তাহলে বায়ু প্রবাহ কি, যখন উষ্ণতা তারতম্যের কারণে, উষ্ণতা তারতম্য মানে উষ্ণতা যখন কমা বাড়া করবে, উষ্ণতা তারতম্য মানে হচ্ছে উষ্ণতা যখন কি হবে, কমা বাড়া করবে, তখন সেই অঞ্চলের বায়ুর কি হবে, বায়ুচাপের পার্থক্য ঘটবে। যখন উষ্ণতা তারতম্য ঘটবে, তখন সেই অঞ্চলে বায়ুর কি হবে, তারতম্য ঘটবে। কেন বায়ুচাপের তারতম্য ঘটবে, কারণ যদি উষ্ণতা বেশি হয় বায়ুর চাপ কি হবে, কম হবে। উষ্ণতা বেশি হলে কি হবে, বায়ুর চাপ কম হবে, আর উষ্ণতা কম হলে বায়ুর চাপ বেশি হবে। কারণ উষ্ণতা কম হলে বায়ুটা কি হয়ে থাকবে, ঠান্ডা হয়ে থাকবে, কারণ ঠান্ডা হওয়ার কারণে সেটা কি হবে, উচ্চচাপ যুক্ত হবে। আর বায়ু উষ্ণতা যত বৃদ্ধি পাবে তত কি হবে, সেটা নিম্নচাপ যুক্ত হবে, নিম্নচাপ যুক্ত হবে। যার ফলে কি হবে, যখনই এই উষ্ণতার কারণে বায়ু কি হবে, উষ্ণতার কারণে বায়ুর চাপের কি হবে, পরিবর্তন ঘটবে, তখন কি হবে, উচ্চ চাপযুক্ত বায়ুগুলো কি নিম্নচাপযুক্ত অঞ্চলের বায়ুর দিকে কি হবে, ধাবমান হয়ে আসবে, চলমান হয়ে আসবে। এই চলমান বায়ুটাই কি বলা হয়, বায়ু প্রবাহ। তাহলে এই অনুভূমিক ভাবে যে বায়ু প্রবাহটা আসবে সেটাই কি বলা হয়, বায়ু প্রবাহ। বোঝা গেল? তাহলে বায়ু প্রবাহ কি, বায়ু প্রবাহ হচ্ছে যখন উষ্ণতা তারতম্যের কারণে কি হবে, কোনো অঞ্চলের বায়ুচাপের পার্থক্য ঘটবে। বায়ুচাপের পার্থক্য ঘটবে মানে কি, যখন উষ্ণতা বৃদ্ধি পাবে চাপ কমবে, উষ্ণতা কম হবে চাপ বাড়বে। এই কারণে যখন কি বায়ু উচ্চচাপযুক্ত বায়ু কি হবে, নিম্নচাপযুক্ত বায়ুর দিকে অনুভূমিকভাবে ধাবমান হবে, অনুভূমিকভাবে কি হবে, ধাবমান হবে। এই বায়ুটাই কি বলা হয়, তখন তাকে কি বলা হয়, বায়ু প্রবাহ। যখন এই এমনি করে ধাবমান হয়ে আসছে, বায়ুটা উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপের দিকে আসছে, সেটাকে কি বলবো আমরা, বায়ু প্রবাহ। বোঝা গেল?